আসসালামু আলাইকুম। বায়োলজি উইথ মিজান স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সর্বশেষ যে পর্বটি আলোচনা করেছিলাম কর্ডাটা পর্ব, সেই পর্বটির শ্রেণীবিন্যাস তোমাদের সামনে তুলে ধরছি। এর পরের যে অধিশ্রেণী নিয়ে আমরা আলোচনা করব, সেই অধিশ্রেণী হচ্ছে 2 নম্বর অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা হচ্ছে চোয়াল। ন্যাথোস মানে জ, স্টোমা মানে মাউথ, মুখে চোয়াল থাকিবে। ন্যাথোস্টোমাটার চোয়াল থাকে। আগের যে অধিশ্রেণী ভার্টিব্রেটা পর্বের আগের যে অধিশ্রেণী, সেটা হচ্ছে অ্যাগনাথা, যাদের চোয়াল ছিল না। কিন্তু ন্যাথোস্টোমাটা যারা, তাদের চোয়াল আছে, এবং এই চোয়াল থাকার কারণে মুখছিদ্রটা দুই পাশ, উপরে একটু ঊর্ধ্ব চোয়াল, নিচেরটা নিম্ন চোয়াল। এই নিম্ন চোয়ালের দাঁত আমরা আমাদের ক্ষেত্রে, উপরে চোয়ালের দাঁত আছে। এই চোয়াল যুক্ত প্রাণী হচ্ছে এই ন্যাথোস্টোমাটারা। ন্যাথোস্টোমাটাদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে সিম্পল। মুখে চোয়াল থাকবে, তাই এদের ন্যাথোস্টোমাটা বা চোয়ালযুক্ত মেরুদণ্ডী প্রাণী বলে। যুগ্ম উপাঙ্গ, আগেরগুলো দেখো যুগ্ম উপাঙ্গ ছিল না, অর্থাৎ জয়েন্ট, ডাবল পেয়ার্ড উপাঙ্গ, 2 হাত 2 পা, এগুলো আগের মধ্যে ছিল না, এদের আছে। অন্তকঙ্কাল অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত। আমার এই যে মানে ন্যাথোস্টোমাটা যারা, তাদের অন্তকঙ্কালে অস্থিও থাকবে, তরুণাস্থিও থাকবে। দেহ ত্বক নগ্ন, ত্বক কারো কারো নগ্ন থাকতে পারে, যেমন 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 ব্যাঙের ত্বক নগ্ন, কিংবা আইস থাকতে পারে, পালক থাকতে পারে, লোম থাকতে পারে, এগুলো দিয়েও আবৃত থাকতে পারে, কিংবা দেহত্বক নগ্ন থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের ন্যাথোস্টোমাটার বৈশিষ্ট্য। ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর অধীনে জীবিত প্রাণীদের মোট 7টি শ্রেণী রয়েছে। দিস ইজ ইম্পর্টেন্ট। এই শ্রেণীগুলোর নাম, তাদের প্রধান প্রধান বৈশিষ্ট্য এবং উদাহরণ আমরা এর পরের স্লাইডগুলোতে দেখব। তাহলে আমরা ভার্টিব্রাটা, কর্ডাটাটা একটু চিন্তা করি, তারপর ভার্টিব্রাটার এই শ্রেণীগুলোর মধ্যে যাব। কর্ডাটা পর্বের অধীনে আমরা 3টি উপপর্ব পেয়েছি। একটি ইউরোকর্ডাটা শুধু লেজে নটকর থাকে, সেফালোকর্ডাটা পুরো বডিতে নটকর থাকে, মাথা থেকে শুরু করে, আর ভার্টিব্রাটা যাদের শক্ত মেরুদণ্ডের রূপ লাভ করে, নটকর শুধু ভ্রূণ অবস্থায় থাকে, তারা হচ্ছে ভার্টিব্রাটার অধীনে 2টি অধিশ্রেণী আছে, একটা অ্যাগনাথা, একটা ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা যাদের চোয়াল নেই, সেখানে মিক্সিন এবং আরেকটা সেফালোস্টোপিডোমরফি, তারা 2টো শ্রেণী আছে। সেই শ্রেণী দুটোতে একটা ল্যাম্প্রে, একটা হ্যাগফিশ উদাহরণ আমরা দেখেছি। ন্যাথোস্টোমাটা যাদের চোয়াল আছে, চোয়ালের বৈশিষ্ট্য আমরা দেখতে পেয়েছি যে চোয়াল থাকবে এবং পেয়ার্ড মানে জোড়া পাখনা, এগুলো দিয়ে চলাচল করে। অন্তকঙ্কাল অস্থি তরুণাস্থি দুটোই থাকবে। দেহ ত্বক নগ্ন হতে পারে, আইস, পালক, লোম, যে কোনো জিনিস দিয়েও ঢাকা থাকতে পারে। এখন এই ন্যাথোস্টোমাটার আন্ডারে 7টি শ্রেণী থাকবে। এই 7টি শ্রেণী আমাদের আজকের পড়াশোনার লাস্ট বিষয়। দেখতে পাচ্ছি এটা কি? এই প্রাণীটা হাঙর। কোথায় থাকে? সমুদ্রে থাকে। স্কলিওডন ল্যাটিকুলাস, স্কলিওডন সোরাকাওয়া, আমরা এর আগে আরেকটা হাঙর আছে, এটা হচ্ছে স্কলিওডন ল্যাটিকুলাস, হাঙর। দেখতে পেয়েছো? আচ্ছা, এরা হচ্ছে যে শ্রেণীটি, তার নাম হচ্ছে কন্ড্রিকথিক্স। কন্ড্রোস মানে কার্টিলেজ অর্থ হচ্ছে তরুণাস্থি। এদের টোটাল বডির ভেতরের সমস্ত হাড্ডি গুড্ডি হচ্ছে তরুণাস্থি দিয়ে নির্মিত, অস্থি দিয়ে নির্মিত না, শক্ত হাড় দিয়ে নির্মিত নয়। কন্ড্রিকথিক্স শ্রেণীর প্রাণীদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই সকল মাছ, এরা মাছ তো অবশ্যই মাছ, এই সকল মাছ তরুণাস্থি বিশিষ্ট মাছ, যে মাছগুলো আমরা সমুদ্রে পাই। এই সামুদ্রিক মাছগুলোই হচ্ছে কন্ড্রিকথিক্স শ্রেণীর অন্তর্গত। হাঙর তেমনি একটি কন্ড্রিকথিক্স শ্রেণীর প্রাণী। ইকথাইস মানে ফিশ, কন্ড্রোস মানে কার্টিলেজ। তরুণাস্থি যুক্ত মাছকে আমরা কন্ড্রিকথিক্স বলবো। বৈশিষ্ট্যগুলো আছে: দেহ কঙ্কাল তরুণাস্থি নির্মিত, কোন অস্থি নাই, শক্ত কোনো অস্থি নাই, এটা হচ্ছে তরুণাস্থি নির্মিত। ত্বক প্লাকয়েড আইস, নামটা মনে রাখবা, বিভিন্ন ধরনের আইস আছে মাছের ক্ষেত্রে। আমরা কন্ড্রিকথিক্স বলতে যাদের বুঝাই,
তাদের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড, অর্থাৎ এদের গায়ে হাত দিলে কাটা 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 লাগে, এই প্ল্যাকয়েড আইস। অর্থাৎ উপর দিয়ে নিচের দিকে গেলে স্মুথ লাগে, কিন্তু ব্যাক করলে উল্টো দিকে যখন হাত টানে তখন সেটাকে কাটা কাটা লাগে। এই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো কাটা কাটা মাইক্রোস্কোপিক খুব চমৎকার দেখা যায়। এই আইসের নাম হচ্ছে প্ল্যাকয়েড আইস। আমরা দেখবো একটু পরে ছবিতে। মুখ মস্তকের অঙ্কীয় দিকে, দেখো মুখ কিন্তু প্রান্তীয় না, শেষ প্রান্তে না, মুখ হচ্ছে মাথার নিচের দিকে, অঙ্কীয় দিকে মুখ। দেখো এদের মুখটা হচ্ছে অঙ্কীয় দিকে, এটা কন্ডাক্টিসের একটি বৈশিষ্ট্য। পুচ্ছ পাখনা হেটেরোসার্কাল। হেটেরোসার্কাল হচ্ছে এই এটা হচ্ছে একটা লেজ বড়, লেজের এক প্রান্ত বড় আর এক প্রান্ত ছোট, এটা হচ্ছে হেটেরোসার্কাল ধরনের লেজ। মস্তকের উভয় পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র পৃথকভাবে দেহের বাইরে উন্মুক্ত হয়। এই যে দেখতে পাচ্ছ ফুলকা ছিদ্র 1 2 3 4 5, এভাবে 5টা, ওপাশে 5টা, 5 জোড়া বা 7 জোড়া পর্যন্ত কারো কারো ক্ষেত্রে এই ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায় বাইরে থেকে, এবং এটা কোনো কানকুয়া দ্বারা ঢাকা থাকে না। কানকুয়া দ্বারা আমরা জানি আমাদের স্বাদুপানি মাছের একটা ফুলকাগুলো কানকুয়া দ্বারা ঢাকা থাকে, অপারকুলার দ্বারা ঢাকা থাকে, এদের ক্ষেত্রে এগুলো উন্মুক্ত থাকে। এই পর্বের প্রাণীরা সবাই সামুদ্রিক। পর্ব বলছি কেন, শ্রেণীর, এই শ্রেণী অর্থাৎ কন্ড্রিকথিস শ্রেণীর সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। আমরা প্ল্যাকয়েড আইসটা দেখতে পাচ্ছি, এখানে দুটো প্ল্যাকয়েড আইস এখানে দেয়া আছে। এই প্ল্যাকয়েড আইস গুলো এমন ভাবে থাকে, এই অংশটা ইসের ভিতরে মানে ত্বকের মধ্যে ঢোকানো থাকে, আর এই অংশটা বাইরে থাকে। এই অংশটা বাইরে থাকে, এই জায়গা কাটা 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 থাকে, হাত দিয়ে এদিক থেকে উপর দিয়ে যখন নিচের দিকে নামলে তখন স্মুথ কাটাগুলো লাগে না, কিন্তু উপর দিয়ে নিচ দিয়ে উপরের দিকে হাত যখন টান দেয় মাছের হাঙরের, তখন সেটা কাটার মতো হয়, অনুভূত হয়। সুতরাং এই হচ্ছে কন্ড্রিকথিস, যারা তরুণাস্থি বিশিষ্ট মাছ, যারা সামুদ্রিক, যাদের মুখ অঙ্কীয় দেখে, যাদের লেজ হেটেরোসার্কাল, হোমোসার্কালের সমান আর হেটেরোসার্কাল হচ্ছে অসমান, অর্থাৎ লেজের যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্ত যদি অসমান হয় তাহলে সেটাকে বলা হয় হেটেরোসার্কাল, দুটো প্রান্ত যদি সমান হয় সেটা হচ্ছে হোমোসার্কাল। ফুলকা 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, কোনো কানকুয়া দ্বারা ফুলকা ছিদ্রগুলো ঢাকা থাকে না। এটা হচ্ছে কন্ড্রিকথিস। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি, রুই মাছ। আমাদের স্বাদু পানিতে এইদিকে যত মাছ, এই মাছগুলো হচ্ছে লেবিওরোহিতা, বৈজ্ঞানিক নাম, এরা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে এই মানে শ্রেণীর নাম, 2 নম্বর শ্রেণী অ্যাক্টিনোপটেরিজি। আমাদের স্বাদু পানি যে মাছগুলো থাকে, অর্থাৎ যে মাছগুলো কঠিনাস্থি দ্বারা তৈরি, এটা তরুণাস্থি না। আগের আমরা দেখেছি কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থি বিশিষ্ট মাছ, কিন্তু এরা হচ্ছে কঠিনাস্থি বিশিষ্ট মাছ। অ্যাক্টিস মানে রে, কাটা 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 রে, আর টেরিক্স মানে ফিন। তাদের যে এই ফিন আছে, এই যে পাখনা আছে, দেখো এই পাখনাগুলো, এই পাখনা, এই পাখনা, এই পাখনা, এই পাখনা, এই পাখনাগুলো কাটাযুক্ত, খুব শক্ত শক্ত কাটা থাকে এই পাখনাগুলোর ভিতরে, শক্ত কাটাযুক্ত থাকে, এগুলো বলা হয় ফিন রে। ফিন রে অর্থাৎ পাখনার কাটা, এই কাটা থাকে বলে এদেরকে অ্যাক্টিনোপটেরিজি, জি ডাবল আই বানানোর মতো, অ্যাক্টিনোপটেরিজি যে শ্রেণী, এই শ্রেণীর অন্তর্গত আমাদের স্বাদু পানির সকল মাছ। বৈশিষ্ট্যগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল অস্থিময়, অর্থাৎ এদের ভিতরে কঙ্কালটা অস্থিযুক্ত থাকে। কিন্তু 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 কন্ড্রিকথিস আগের যে 1 নম্বর শ্রেণী, সেখানে ছিল কিন্তু তরুণাস্থি বিশিষ্ট, আর এদের অন্তঃকঙ্কাল অস্থিযুক্ত, শক্ত কাটা। কিছু মাছের আইস থাকে না, যাদের থাকে তাদের সাইক্লয়েড কিংবা টিনয়েড। দেখো আমরা কন্ড্রিকথিসের ক্ষেত্রে বলেছিলাম প্ল্যাকয়েড আইস, আমরা দেখেছি প্ল্যাকয়েড আইসের ছবি, কিন্তু এখানে কিছু কিছু মাছে থাকে না, যেমন শিং, মাগুর, বাইং, এইসব মাছের আইস থাকে না। কিন্তু আবার আইর মাছ থাকে না, পাঙ্গাস আইস থাকে না। কিন্তু যাদের থাকে 2 ধরনের আইস পাওয়া যায়, একটা হচ্ছে সাইক্লয়েড, একটা টিনয়েড। আমি বুঝিয়ে দেবো, সাইক্লয়েড হচ্ছে পুঁটি মাছের যে আইস পাওয়া যায়, ইলিশ মাছের যে আইস পাওয়া যায়, এগুলো হচ্ছে সাইক্লয়েড। সাইক্লয়েড মানে গোল, গোলাকার আইস। আর টিনয়েড মানে কাটা কাটা টিনয়েড, কাটা কাটা, যেটা হচ্ছে কই মাছের যে আইসটি থাকে সেই আইসটি হচ্ছে টিনয়েড। আর পুঁটি মাছ, তারপরে ইলিশ মাছ, রুই মাছ, এই রুই মাছের আইস, এগুলো গোল 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 আইস, এই জন্য এগুলো হচ্ছে সাইক্লয়েড আইস। ম্যাক্সিমাম সাইক্লয়েড আইস শুধুমাত্র আমরা কই মাছে কাটা কাটা যে আইসটা দেখতে পাই, কাটাযুক্ত আইস কই মাছে, সেটা হচ্ছে টিনয়েড ধরনের আইস।
মুখ প্রান্তীয় এবং প্রকৃত চোয়াল যুক্ত। এই যে মুখ এখানে প্রান্তীয়, এক প্রান্তে, কিন্তু হাঙরের কথা মনে আছে, নিচে অঙ্কীয় দিকে মুখ ছিল, কিন্তু এদের মুখ একবার প্রান্তে, এক প্রান্তে প্রকৃত চোয়াল, উপরে চোয়াল নিচের চোয়াল, দুই চোয়াল দিয়ে ঢাকা থাকে এদের মুখটা। মাথার দুই পাশে ফুলকাগুলো একটা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত থাকে এবং এটি কানকুয়া দ্বারা ঢাকা থাকে। এইটি হচ্ছে কানকুয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি অপারকুলাম বা কানকুয়া, এই কানকুয়া দ্বারা ঢাকা থাকে ভেতরের ফুলকা। মাছটি তাজা না মৃত, বেশি পচা, সে দেখার জন্য আমরা কানকুয়াটাকে হাত দিয়ে তুলে ভেতরে ফুলকাটা দেখি যে ফুলকার অবস্থাটা কি, এইটার নাম হচ্ছে কানকুয়া। এদের ফুলকাগুলো এই কানকুয়া দ্বারা ঢাকা থাকে এই অ্যাক্টিনোপটেরিজি এই শ্রেণীর মাছের। বায়ুথলি পটকা থাকে যা মাছকে ভেসে রাখতে সাহায্য করে। এইদের পেটের মধ্যে বায়ুথলি থাকে, তোমরা রুই মাছ কাটলে দেখবা যে বড় একটা বায়ুথলি আছে, সেই বায়ুথলি থেকে বাতাস বের করে দিয়ে নিচের দিকে যায়, আবার বাতাস ভরে যখন তখন সেটা মাছ উপরের দিকে উঠতে পারে, অর্থাৎ ওঠানামা করার জন্য এই বায়ুথলিটা কাজে লাগে ওদের। হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একে ভেনাস হার্ট বলে। এদের হৃৎপিণ্ডে একটা অলিন্দ থাকে, একটা নিলয় থাকে, দুইটা প্রকোষ্ঠ, এবং শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে যায়, অক্সিজেন যুক্ত রক্ত এর মধ্যে দিয়ে চলতে পারে না, ফলে এটাকে ভেনাস হার্ট হিসেবে আখ্যায়িত করা হয়। লেজ হোমোসার্কাল, এই যে দেখতে পাচ্ছ এখানে এই লেজের এই অংশটা আর এই অংশটা সমান, এই যখন দুই অংশ সমান হয় তখন তার নাম হোমোসার্কাল। হোমো মানে এক, সেম। উপরের অংশ নিচের অংশ যখন সমান হয় তখন সেটা হোমোসার্কাল, কিন্তু উপরের অংশ যদি বড় আর নিচের অংশ ছোট হয় তখন সেটা হেটেরোসার্কাল। হেটেরো মানে ভিন্ন, হোমো মানে সেম, একই রকম, অর্থাৎ এই লেজ হচ্ছে হোমোসার্কাল ধরনের। কিন্তু আমরা হাঙরের ক্ষেত্রে দেখেছি বা কন্ডিকথিসের ক্ষেত্রে দেখি সেখানে হচ্ছে হেটেরোসার্কাল, অর্থাৎ উপরের লেজের উপরের অংশটা বড় হয়, নিচের অংশটা ছোট হয়। কিন্তু এটা দেখতে পাচ্ছ যে দুই অংশ সমান, এই জন্য এদের লেজকে বলা হয় হোমোসার্কাল ধরনের। আমরা উদাহরণ লেবীয় উরুহিতে দেখেছি। আর এই যে আমরা এটা একটু দেখে নেব, সেটা হচ্ছে যে এদের যে আইসটা, গোলাকার আইস দেখতে পাচ্ছ তোমরা, গোলাকার আইস, এটার নাম হচ্ছে সাইক্লয়েড আইস। এই যে সাইক্লয়েড আইস হচ্ছে এরকম, আর আমরা এইটা হচ্ছে টিনয়েড আইস। টিনয়েড আইস এই যে আমরা দেখতে পাচ্ছি কাটা 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 থাকে, কাটা কাটা থাকে কোন মাছে? কই মাছে। কই মাছে এই ধরনের কাটা কাটা এই আইস থাকে। এর জন্য তোমার টিনয়েড বানান কি দেখছো? CTENOID, CTENOID, টিনয়েড। সির উচ্চারণ হবে না, টিনয়েড স্কেলস এরকম একটার পর একটা পাশাপাশি লেগে থাকে। এটা শুধু কই মাছে থাকে টিনয়েড, আর সব মাছে এই যে সাইক্লয়েড, এই সাইক্লয়েড আইস অন্য সব মাছের ক্ষেত্রে। এইটিকে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা লাং ফিশ। লাং ফিশ, যে ফিশের মধ্যে কি থাকে? লাং। লাং মানে কি? ফুসফুস। ফুসফুস যুক্ত মাছ এই লাং ফিশ। যে নিওসেরাটোডাস, নিওসেরাটোডাস হরেস্টেরি, হরস্টেরি, এইটি হচ্ছে বৈজ্ঞানিক নাম লাং ফিশের। এই শ্রেণীটির নাম হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি, আমরা ছবিটা একটু এখানে রাখি। ওকে, সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি হচ্ছে 3 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণী মনে আছে তো কি? কন্ড্রিকথিস, তৃণাস্থিপিষ্ট মাছ। 2 নম্বর হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, আমাদের রুই মাছ সহ আমাদের আশেপাশে যে স্বাদুপানির মাছ। এটা হচ্ছে সার্কোপটেরিজি, যেটা লাং ফিশ, যে মাছে কি থাকে? কি থাকে? লাং, ফুসফুস থাকে, ফুসফুসে মাছ। দেখো, গ্রিক সার্কাস মানে ফ্লেশ, ফ্লেশ মানে মাংসরম, এবং টেরিস মানে হচ্ছে ফিন। এদের যে ফিন গুলো, অর্থাৎ এদের যে পাখনা গুলো, এগুলো মাংসলো। ফ্লেশ মানে মাংস, মাংসলো, ফ্লেশ ফিন। এদের হচ্ছে ফ্লেশ ফিন বলে এদের নাম হচ্ছে সার্কোপটেরিজি। সার্কাস আর টেরিস, এই জন্য এদের ফিন গুলো মাংসলো। এই যে ফিন ফিন আমরা দেখতে পাচ্ছি পাখনা গুলো, এগুলো হচ্ছে লাং ফিশ এর উদাহরণ। বৈশিষ্ট্য হচ্ছে কি? দেহত্বকে গ্যানয়েড আইস, এটা একটা নতুন ধরনের, আর এক ধরনের আইস। আমাদের সাইক্লয়েড দেখলাম, টিনয়েড দেখলাম, প্ল্যাকয়েড দেখলাম, কিন্তু এই মাছটি আর একটা স্পেশাল ধরনের আইস, তার নাম হচ্ছে গ্যানয়েড আইস।
পুচ্ছ পাখনা ডিফাই সার্কাল। এখানে দেখো পুচ্ছ পাখনা দুভাগে ভাগ করা যায় না, এটাকে আমরা দুভাগে ভাগ করেছি, হোমো সার্কাল আর হেটারো সার্কাল। হোমো সার্কাল দুটো অংশ যদি সমান থাকে হোমো সার্কাল, আর এক অংশ বড় এক অংশ ছোট হলে সেটা হচ্ছে হেটারো সার্কাল। কিন্তু এখানে কোন রকম এরকম ভাগ করা যায় না, রাউন্ডেড বলে, এখানটা রাউন্ডেড বলে এটার নাম হচ্ছে ডিফাই সার্কাল ধরনের পুচ্ছ পাখনা। পাখনাগুলো মাংসলো খণ্ডক বিষ্ট বলে, এদের লো ফিল্ড ফিশ বলে, অর্থাৎ এদের যে পাখনাগুলো এগুলো মাংসলো, ওই নাম দিয়ে বোঝা যায় এই পাখনাগুলো মাংসলো পাখনা থাকে। আর অন্যগুলো কাঁটাযুক্ত, এটা কিন্তু মাংসযুক্ত। এই শ্রেণীর অধিকাংশ সদস্য বিলুপ্ত হয়ে গেছে। এই মাছগুলো সাধারণত সামান্য কিছু মাছ আছে, আমাদের বর্তমানে মাত্র 8টা প্রজাতির মাছ জীবিত আছে, আর ম্যাক্সিমাম মাছ বিলুপ্ত হয়ে গেছে। এই মাছটি লাংফিশ, এটি আফ্রিকার বিভিন্ন হ্রদের মধ্যে পাওয়া যায়, আমাদের দেশে এই মাছ এরকম পাওয়া যায় না, আফ্রিকার আমরা এই মাছটি দেখতে পাই। তো এই শ্রেণীটির নাম হচ্ছে সার্কোপটেরিজি। হ্যাঁ, ইহাকে আমরা সবাই চিনি। ইহা হচ্ছে কি ব্যাং। কোন শ্রেণীর? এটা হচ্ছে এইটা সোনা ব্যাং। আমরা কোনো ব্যাং যেটা কালো রঙের সেটা আমরা জানি বুফো মেলানোস টিকটাস, মুখস্থ করেছি ছোটবেলা থেকে, বুফো মেলানোস টিকটাস। আর এটা হচ্ছে হপ্লোব্যাট্রাকাস টাইগেরিনাস, টাইগার মতো অর্থাৎ বাঘের মতো বলে টাইগেরিনাস প্রজাতির নাম। আর হপ্লোব্যাট্রাকাস সোনা ব্যাঙের বৈজ্ঞানিক নাম। আমরা এরা কোন শ্রেণীর? অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া মানে কি? উভচর। এমফি মানে উভয়, বায়োস মানে জীবন, অর্থাৎ যাদের জীবন উভয় জায়গায় থাকে, উভয় জায়গা বলতে জলে এবং স্থলে, তারা হচ্ছে এমফিবিয়া। নামকরণ দিয়ে বোঝা যায় তারা কি। কিন্তু তোমাকে যদি বলে উভচর কারা, তোমরা যদি উত্তর দাও যাহারা জলেও থাকে স্থলে থাকে তাহাদেরকে উভচর বলে, 0 100 মানে তুমি 0 পাবা। কেন? কারণ জলেও থাকে স্থলেও থাকে। হাঁস জলেও থাকে স্থলেও থাকে, হাঁস কি উভচর? না। অর্থাৎ যাদের জীবন চক্রের প্রথম পর্যায়ে পানিতে থাকে, ব্যাঙ পানিতে ডিম পারে, ডিম ফুটে যে বাচ্চাটি হয় ভ্রূণ, সে পানিতে বড় হয়, তারপর সে পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় স্থলে চলে আসে। অর্থাৎ জীবন চক্রের প্রথম পর্যায়ে যে ব্যাঙটি পানিতে জন্ম নেয় সে ভ্রূণ পানিতেই বড় হয়, তারপর পূর্ণাঙ্গ হলে সে ডাঙায় চলে আসে, তারা হচ্ছে এই অ্যামফিবিয়া। তাদেরকে আমরা অ্যামফিবিয়া বলবো। কিন্তু তুমি যদি বলো যাহারা জলেও থাকে স্থলেও থাকে, 0 ডিম্বা। একটা হাঁসের ডিম দেবে তোমাকে পরীক্ষায় যদি এটা লেখো যে কি বলে যারা জলেও থাকে স্থলেও থাকে, তাহলে একটা ডিম দিয়ে দেবে, হাঁসের ডিম। যাও, হাঁস পানিতে থাকে স্থলে থাকে, হাঁস কি উভচর? না। অ্যামফিবিয়া হচ্ছে সিম্পল একটা কথা উত্তর দিতে পারবো, সেটা হচ্ছে যে সমস্ত কর্ডেট পর্বের প্রাণীরা জীবন চক্রের প্রথম পর্যায়ে পানিতে থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় ডাঙায় চলে আসে, তারা হচ্ছে উভচর। এই জন্য উভচর উভয় জায়গায়। এমপি মানে উভয়, নামের মধ্যে বুঝতে পারবে এমপি মানে উভয়। আর বায়োস আর লগোস তোমরা জানো, বায়োস মানে জীবন, উভয় জায়গায় যার জীবন তারা হচ্ছে এমফিবিয়া। এমপি মানে বোথ, বোথ মানে উভয়, বায়োস মানে লাইফ, বোথ জায়গায় জীবন, জলে এবং স্থলে। ঠিক আছে, এই দুটো শব্দ নিয়ে এমফিবিয়া। প্রত্যেকটা নামের পিছনে কেন নামটা করা হয়েছে গ্রিক ভাষায়, কারণ গ্রিক করেছেন, অ্যারিস্টটলের ছাত্ররা করেছে, অ্যারিস্টটল নিজে করেছে, থিওফ্রাস্টাস করেছে, সুতরাং তারা তাদের ভাষায় এই নামকরণগুলো করেছে। বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো যে দেহত্বক নগ্ন, গ্রন্থিময়, সিক্ত। দিস ভেরি ইম্পর্টেন্ট। এই পর্বে এই মানে এমফিবিয়া কর্ডাটা পর্বের এই দিকে এসে আমরা ভার্টিব্রাটা এবং ন্যাথোস্টোমাটার আন্ডারে যে সমস্ত শ্রেণী আছে তাদের মধ্যে আমরা কি দিয়ে শরীর আবৃত সেটা দিয়ে তাকে আমরা চিনব। কি দিয়ে শরীর আবৃত? আমরা দেখেছি যে এই এমফিবিয়া যারা, তাদের ত্বক নগ্ন, তাদের ত্বক একেবারেই কোনো কিছু থাকবে না, না পারক, না আইস, না লোম, কোনো কিছু দিয়ে আবৃত থাকবে, ত্বক নগ্ন। সারা গায়ে গ্রন্থি থাকে, গ্রন্থি দিয়ে পানি নিঃসৃত হতে থাকে, সিক্ত রাখে। কেন? তারা কখনো কখনো হাইবারনেশনে যায়, আমরা পরে আলোচনা করবো। হাইবারনেশনে গেলে শীত নিদ্রায় যায়, তখন ত্বকের সাহায্যে শ্বাস করে, বাতাসের অক্সিজেন তাদের ত্বকের পানিতে ঢোকে, পানির অক্সিজেন তার শরীরের রক্তের মধ্যে চলে যায়,
অটোমেটিক ভাবে বাতাসের থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করে, এবং সেটাই হচ্ছে এই ত্বক নগ্ন থাকার মূল কারণ। এই জন্য তাদের সমস্ত শরীরে প্রচুর আঁচিল থাকে, গ্রন্থি থাকে, যেটা তাদেরকে শরীর সিক্ত রাখে। জীবন চক্রের প্রথম দশা পানিতে, আমি যাহা বলিয়াছি প্রথমে সেটা এখানে। জীবন চক্রের প্রথম দশা পানিতে, পূর্ণাঙ্গ দশা ডাঙায় অতিবাহিত করে, এই জন্যই এদের উভচর বলে। লার্ভা দশায় ফুলকা থাকে, পূর্ণাঙ্গ দশায় ফুসফুস সৃষ্টি হয়। লার্ভা দশায় কোথায় থাকে? অপূর্ণাঙ্গ অবস্থা কোথায় থাকে? পানিতে থাকে। পানিতে যারা থাকে তারা কি দিয়ে শ্বাস করে? ফুলকা দিয়ে। তাহলে তাদের লার্ভা দশায় কিন্তু ফুলকা থাকে। যখন পূর্ণাঙ্গ হয়েছে তখন কোথায় চলে আসে? ডাঙায় চলে আসে। ডাঙায় ফুলকা থাকলে চলবে? চলবে না। তখন ডাঙায় ফুসফুস তৈরি হয়, ফুলকা দূর হয়ে যায়, ফুসফুস। অর্থাৎ এই একটি প্রাণী যার জীবনের প্রথম পর্যায়ে ফুলকা দিয়ে শ্বাস করে, পরবর্তী পর্যায়ে কি ফুসফুস দিয়ে শ্বাস করে। হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠ যুক্ত। আমরা জানি ব্যাঙের ক্ষেত্রে দুটি অলিন্দ, একটি নিলয়। দুটি অলিন্দ, দুই ধরনের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত আসে, নিলয়ে আসে কিছু রক্ত মিশ্রিত হয়ে যায়। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমরা ব্যাঙের জীবনচক্র যখন পড়বো তখন এগুলো জানবো। সুতরাং এদের হৃৎপিণ্ড তিনটে প্রকোষ্ঠ থাকে। মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ, উভচরের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ যুক্ত। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। দেখো খুবই একদম একদম ভুল একটা মানে শব্দার্থ। এটাকে বলা হয় পয়কিলোথার্মাল এন্ড হোমিওথার্মাল। হোমিওথার্মাল মানে একই রকম তাপমাত্রা থাকে, আর পয়কিলোথার্মাল যাদের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। এদের রক্ত শীতল রক্তবিষ্ট প্রাণী। ইটস নট দ্যাট যে তাদের রক্ত ধরলে টাচ করলে সেটা শীতল বলে মনে হয় না। শীতল রক্তবিষ্ট প্রাণী বলতে সেই প্রাণীকে বোঝানো হয় যে প্রাণীর শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। পরিবেশে যখন 40 ডিগ্রি সেলসিয়াস তখন তার শরীরের তাপমাত্রা হবে 40, আর পরিবেশে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখনও তার শরীরে 0 ডিগ্রি হবে। অর্থাৎ পরিবেশের সাথে তার শরীরের তাপমাত্রা ওঠানামা করবে, কন্ট্রোল করতে পারবে না। আমাদের যেমন আমরা হচ্ছি উষ্ণ রক্তবিষ্ট প্রাণী। রক্ত গরম না, রক্ত গরম না, রক্ত পরিবেশের সাথে ওঠানামা করবে না। 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের, অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইট আমাদের শরীরের তাপমাত্রা, শরীরের তাপমাত্রা। এই তাপমাত্রা কখনো ওঠানামা করবে না। করবে কখন? মরে গেলে। মরে যাওয়া মানুষ ধরেছ? ঠান্ডা থাকে। কেন? কারণ পরিবেশে যদি তোমার 20 ডিগ্রি থাকে তাহলে তার শরীর মারা গেলে সে আর কন্ট্রোল করতে পারে না, তার তাপমাত্রা তখন পরিবেশের সাথে এক হয়ে যায়। এখন পরিবেশে মনে করো 25 ডিগ্রি আছে বা 30 ডিগ্রি, গরম 30 ডিগ্রি আছে, তোমার হাতে কত? 37, কারণ তুমি জীবিত। তোমার হাতে 37 দিয়ে যখন 30 একটি মৃত মানুষকে ধরবা তখন তার শরীর ঠান্ডা লাগে। এই জন্য মৃত মানুষকে ধরলে ঠান্ডা অনুভূত হয়। কিন্তু তুমি মরুভূমিতে যাও 42 ডিগ্রি, তো 42 ডিগ্রি তুমি যখন শরীরের তাপমাত্রা বেড়ে যাবে, 42 হয়ে যাবে মারা যাওয়ার পরে। তোমার শরীরে কত? 37। তুমি যখন মরা মানুষটাকে ধরবা সে তখন 42 হয়ে গেছে, সুতরাং তার শরীর অনেক গরম লাগবে। অর্থাৎ পরিবেশের সাথে ওঠানামা করবে তখনই যখন আমরা মারা যাব। মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের বডির ভিতরে এমন কিছু সিস্টেম আছে যে সিস্টেম উষ্ণ রক্তবিষ্ট প্রাণী, যাদের কথা আমরা এরপরে যাদের আলোচনা করব, উষ্ণ রক্তবিষ্ট প্রাণীদের এমন কিছু সিস্টেম আছে যে আমাদের শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেলে ধরে রাখে। এই তাপমাত্রা উপরে উঠতে পারে না, নিচেও উঠতে পারে না, এটাকে এক জায়গায় কন্টিনিউ করে ধরে রাখে হচ্ছে এই সিস্টেমে। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যে কেন পরিবেশের সাথে ওঠানামা করে তাদেরকেই আমরা শীতল রক্তবিষ্ট প্রাণী বলি, আর যদি না করে তাদের উষ্ণ রক্তবিষ্ট প্রাণী বলি। 2 জোড়া পা থাকে, অগ্রপদের প্রতিটিতে 4টি করে, পশ্চাৎ পদে 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে। সিম্পল জিনিস। 2 জোড়া পা থাকবে, সামনের পায়ে 4টি আঙ্গুল, পিছনের পায়ে 5টি আঙ্গুল থাকবে। বুফো মেলানোস্টিকটাস। ওকে, এই প্রাণীটিকে তোমরা কি চেনো? এই প্রাণী তোমার ঘরের মধ্যে আছে এবং কিছুক্ষণ পর টিক 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 করে কথা বলে। তুমি কথা বলার মধ্যে যদি টিক টিক করে তাহলে বলো কি হ্যাঁ আমি ঠিক বলেছি। এইটি প্রাণীটি হচ্ছে টিকটিকি। সরীসৃপ, কুমির, গুইসাপ, টিকটিকি, যত সাপ আছে সবগুলো হচ্ছে এই পর্বের অন্তর্গত, অর্থাৎ এই সরীসৃপের অন্তর্গত। এইটার নাম হচ্ছে হেমিডেকটাইলাস।
হেমিড্যাকটাইলাস বা টিকটিকি, যেটা ফ্লাভিরিডিস প্রজাতির নাম। আমরা রেপ্টিলিয়া সরীসৃপ, রেপ্রিয়ার মানে হচ্ছে ক্রিপিং, বুকে হেঁটে চলে। আমরা জানি সাপ বুকে হেঁটে চলে, তারপরে কুমির বুকে হেঁটে চলে, এই জন্য এদেরকে রেপ্টিলিয়া বা ক্রিপিং বলে। বৈশিষ্ট্যগুলো সিম্পল। দেহের ত্বক শুষ্ক ত্বক আছে, শুষ্ক গ্রন্থিবিহীন এপিডার্মাল খসখসে আইস দ্বারা আবৃত। সাপের শরীর আইস দ্বারা আবৃত, যা এই আইসগুলো হচ্ছে খসখসে আইস। 2 জোড়া পা থাকে, প্রতিটি পায়ে 5টি করে, একেবারে দেখা যাচ্ছে আঙুলগুলো আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, সমস্ত পায়ে তাদের 4টি করে আঙুল থাকে। প্রজনন বা লার্ভা পরিস্ফুটনের জন্য পানিতে যেতে হয় না। কেন? কারণ তারা যে ডিম পারে, ডিমের মধ্যে কুসুম থাকে। পানিতে কেন যায়? ব্যাঙের পানিতে কেন যায় বাচ্চাটা? কারণ পানিতে গিয়ে সেখানে শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পানি সাহায্য করে, আর পানির থেকে লার্ভা খাবার পায়। এখন ডিম, সরীসৃপের যে ডিম, কুমিরের ডিম, সাপের ডিম, এই ডিমগুলো কি করছে, বা টিকটিকির ডিম, ডিমের মধ্যে পানি থাকে। সেই পানির মধ্যে যখন বাচ্চাটি বড় হয় ডিমের মধ্যে, সে শুষ্কতার হাত থেকে রক্ষা পায় এক। আর ডিমের মধ্যে যে কুসুম থাকে, সেই কুসুমটা হচ্ছে ওই ভ্রূণের খাবার। মুরগির ক্ষেত্রেও ওই ভ্রূণ খাবার হচ্ছে কুসুম। আমরা মানুষ সেই কুসুমটা খেয়ে ফেলি, কারণ পুষ্টিকর খাদ্য। কিন্তু ওটা কি আমাদের জন্য? না, ওই প্রাণীটির বাচ্চার জন্য আল্লাহ তাআলা কুসুমের ভিতরে সমস্ত ধরনের খাদ্য উপাদানগুলো দিয়ে দিয়েছেন। এবং এই প্রাণীরা, সরীসৃপরা ডাঙায় চলে আসছে পানি থেকে। কেন? কারণ তারা খাবার, তাদের বাচ্চাদের ভ্রূণটির খাবার এই ডিমের মধ্যেই পেয়ে যাচ্ছে, ফলে তাদের পানিতে যেতে হয় না। আর উভচরের ক্ষেত্রে পানিতে যেতে হয়, কারণ তাদের ডিম ছোট, এত ছোট, সেখানে কুসুম থাকে না। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, ওই শীতল রক্ত বিশিষ্ট প্রাণীর কথা আগেই বলেছি, বুকে ভর দিয়ে চলে। হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4টি, উভচরের 3টি, এদের 4টি প্রকোষ্ঠযুক্ত, অলিন্দ 2টি, নীলয় আংশিক ভাবে বিভক্ত থাকে, অবসারণ ছিদ্রটি আড়াআড়ি ভাবে অবস্থিত। এই হচ্ছে রেপ্টিলিয়া বা সরীসৃপ। এই যে দোয়েল পাখি, আমাদের দোয়েল পাখি, আমাদের দোয়েল পাখিকে আমরা দেখছি, আমাদের দোয়েল পাখি, এটা হচ্ছে বার্ড। আমাদের দোয়েল পাখিকে একটু দেখে নেই। ইনি হচ্ছেন কপসিকাস সেলুরিয়াস, কপসিকাস সেলুরিস, দোয়েল। আমাদের এই দোয়েল জাতীয় পাখি। এটা হচ্ছে কোন শ্রেণী? এভিস, বার্ড পাখি। এভিস মানে বার্ড। সকল পাখিগুলো এরকম বৈশিষ্ট্য সিম্পল। প্রথম কথাই হচ্ছে শরীর পালক দ্বারা আবৃত, আর কোনো প্রাণীর পালক নেই। এই পাখিদের শরীর আমরা যদি দেখি, একটি প্রাণী তার শরীর পালক দিয়ে আবৃত, আমরা সাথে সাথে বলবো এটা হচ্ছে বার্ড বা এভিস শ্রেণী, ভার্টিব্রেটার। অগ্রপথ ডানায় রূপান্তরিত, সামনের পা নাই, 2 জোড়া পা, পিছনে মাত্র 1 জোড়া পা। সামনের পা কোথায়? সামনের পা ডানা হয়ে গেছে। এই যে ডানা, এই ডানা হয়েছে সে ওড়ার জন্য, সে উড়ে উড়ে বেড়ায় এই অগ্রপথ দিয়ে। ঠোঁট চষ্ণুতে রূপান্তরিত, যে চোয়াল, সেগুলো চষ্ণু। এই যে আমরা যে ঠোঁট দেখতে পাই, এটার নাম হচ্ছে চষ্ণু। এই চষ্ণু হচ্ছে হাঁসে আমরা দেখতে পাই, মুরগিতে দেখতে পাই, সকল পাখির ক্ষেত্রে হচ্ছে এই চষ্ণু। এটার নাম হচ্ছে বিক, BEAK, বিক ইংরেজিতে, আর বাংলা হচ্ছে চষ্ণু। চোয়ালে কোনো দাঁত থাকে না। পাখির কি দাঁত থাকে? না, কোনো দাঁত থাকে না। হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই প্রথম এসে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, 3 হলো উভচরের, 3.5 হচ্ছে সরীসৃপ, পাখির ক্ষেত্রে 4, 2টি অলিন্দ, 2টি নিলয়। ফুসফুসের সাথে বায়ুথলি যুক্ত থাকে আকাশে ওড়ার জন্য। অস্থিগুলো থাকে ফাঁপা, স্পঞ্জি, বায়ুপূর্ণ, কারণ ভারী যদি অস্থি হয় তাহলে সে আকাশে উঠতে পারবে না। এর জন্য এদের অস্থিগুলো ফাঁপা, ভেতরে বাতাসপূর্ণ, স্পঞ্জি এবং খুবই হালকা, যাতে সহজে আকাশে উঠতে পারে। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এর আগের যখন প্রাণী দেখেছি আমরা যাদের রক্ত আছে, সবই শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, মানে হচ্ছে পরিবেশের ওঠানামা করে। কিন্তু পাখি যত বড়ই হোক, যত ঠান্ডাই পড়ুক, বরফ দেশে যদি হয়, তার শরীরের যে তাপমাত্রা থাকবে সে স্থির থাকবে। এই তাপমাত্রা কখনো ওঠানামা করবে না। হ্যাঁ করবে, কখন? মরে গেলে, তার আগে ওঠানামা করবে না। এরা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমরা সর্বশেষ টিতে আসছি। ইহা একটি ঘোড়া, ইহা ঘোড়া, এটার নাম ইকুয়াস এশিয়ানাস। এশিয়া অঞ্চলে পাওয়া যায় বলে এটা এশিয়ানাস প্রজাতির নাম, আর গণ হচ্ছে ইকুয়াস। কোন শ্রেণীর অন্তর্গত? ম্যামালিয়া, স্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণী হচ্ছে কয়ডাটা পর্বের সর্বশেষ শ্রেণীটির নাম হচ্ছে ম্যামালিয়া। আমরা ম্যামালিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি যে
মেমা মানে ব্রেস্ট, অর্থাৎ স্তন গ্রন্থি দিয়ে তারা দুগ্ধ পান করে বলে এই ব্রেস্ট মানে বুকের যে দুধ, সেই দুধ খেয়ে বড় হয় এই যারা বাচ্চারা, সেই সমস্ত পর্বের প্রাণী শ্রেণীকে আমরা ম্যামালিয়া বলবো। বৈশিষ্ট্য সিম্পল। প্রথম বৈশিষ্ট্য লোম দ্বারা আবৃত। দেখো স্তন্যপায়ী প্রাণী যারা, তাদের লোম দ্বারা আবৃত, অর্থাৎ লোম দিয়ে আবৃত। বাইরে থেকে একটা প্রাণী দেখলে কিভাবে বুঝবা যে ওই প্রাণীটা স্তন্যপায়ী? কারণ তার শরীর লোম দিয়ে আবৃত থাকবে। যদি পালক দিয়ে আবৃত থাকে, এভিস, পাখি। যদি আইস দিয়ে আবৃত থাকে, দুটো অপশন, একটা হচ্ছে সরীসৃপেরও আইস থাকে, সাপের আইস থাকে, আর মাছের আইস থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দুই আইস? দুই আইসের মধ্যে পার্থক্যটা কি? সরীসৃপের আইস খসখসে, মাছের আইস পিচ্ছিল, মিউকাস গ্রন্থি থাকে মাছের আইসে, সুতরাং এটা পিচ্ছিল থাকে। আর সরীসৃপের আইস খসখসে থাকে। সরীসৃপের আইস একটার সাথে একটা লেগে থাকে, আর মাছের আইসগুলো আলাদা, একটা থেকে আরেকটা আলাদা, একটা একটা টান দিয়ে উঠানো যায়। আর সরীসৃপের খোলস, মাছ খোলস, এই সাপ খোলস ত্যাগ করে, অর্থাৎ সমস্ত আইসগুলো লেগে থাকে, একটার সাথে একটা লেগে থাকে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আইস। তাহলে আমরা আবরণ, আবার যদি কোনো আবরণ না থাকে, উভচর, অ্যামফিবিয়া। তাহলে আমরা শরীরকে দিয়ে আবৃত, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো কোন শ্রেণীর অন্তর্গত। তাহলে ম্যামালিয়া যারা, যাদের শরীর লোম দিয়ে আবৃত, কুকুর, ভেড়া, ছাগল, গরু, মানুষ, বানর, সব হচ্ছে লোম দিয়ে আবৃত, এবং সবগুলো হচ্ছে ম্যামালিয়া। পরিণত স্ত্রীদের কার্যকর স্তনগ্রন্থি থাকে, শাবক মাতৃস্তন্যে পালিত হয়। অর্থাৎ পরিণত যে মা, সে মায়ের স্তনগ্রন্থি থাকে এবং তার বাচ্চাগুলো এই মাতৃদুগ্ধে পালিত হয়। ত্বকে ঘর্মগ্রন্থি থাকে, ঘাম খাওয়ার জন্য যে গ্রন্থিগুলো, এই ঘর্মগ্রন্থি। তেল বেরোবার জন্য যে গ্রন্থি, সেটা শিবাশ্বাস গ্রন্থি, আমাদের চুলের গোড়ায় টোড়ায় এখানে ঘর্মগ্রন্থিও থাকে আর শিবাশ্বাস গ্রন্থিও থাকে। এটা কিন্তু অন্য কোনো শ্রেণীতে এটা থাকে না। বহিকর্ণ পিনা, মাস্টার মশাই যেটা ধরে মলে দেয়, এটা নাম বহিকর্ণ, তাই না? মাস্টার মশাই কি ধরে? কান ধরে। কানের তিনটা অংশ, তাই না? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। মাস্টার মশাই কোনটা কানটা ধরে? কোনটা ধরে? বহিকর্ণ ধরে। এটা নাম হচ্ছে পিনা। এটা হচ্ছে ম্যামালিয়ার স্পেশাল বৈশিষ্ট্য। এই পিনা ওই স্তন্যপায়ী প্রাণী ছাড়া আর কোনো প্রাণীতে এই পিনা নেই। যাদের শরীর লোমদা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কত বড় কান, এই পিনা, এটার নাম পিনা। হাতির বিশাল কান, এগুলো হচ্ছে পিনা। মানুষের কান, অর্থাৎ যারা স্তন্যপায়ী তাদের এই পিনা থাকে, অন্য কোনো প্রাণীর এই পিনা থাকে না। দেহ গহ্বরের মধ্যচ্ছদা থাকে, যা বক্ষ উদরীয় গহ্বরকে আলাদা করে রাখে। আমাদের বক্ষ, অর্থাৎ বক্ষ অঞ্চল এবং উদর, পেট, এর মাঝ বরাবর আড়াআড়ি একটা পর্দা থাকে। এই পর্দাটার নাম হচ্ছে মধ্যচ্ছদা। কেন? মধ্যচ্ছদা থাকার জন্য, মধ্যচ্ছদার উপরে বক্ষ গহ্বর, মধ্যচ্ছদার নিচে হচ্ছে উদরীয় গহ্বর, পেটের গহ্বর। মধ্যচ্ছদার উপরে হচ্ছে আমাদের দুটো খুব মণিমাণিক্য থাকে। কি মণি? একটা হৃৎপিণ্ড, একটা ফুসফুস, দুটো ফুসফুস থাকে। এই হৃৎপিণ্ড ফুসফুসটা খুবই দামি মণিমাণিক্যের মতো আমাদের ধরে রাখতে হয়, যাতে পেটে নিচের অংশে কি থাকে? পাকস্থলী থাকে। মানুষ যদি এতগুলো খায় তাহলে কি হবে? পাকস্থলী ফুলবে, বড় হবে। তাহলে এই ফুলে যদি আমাদের এই দুটো মণিমাণিক্যকে যদি আঘাত করে, চেপে ধরে, শ্বাস করতে পারবো না আমরা। ফুসফুসকে চেপে ধরলে, হৃৎপিণ্ডকে চেপে ধরলে ক্ষতি হবে আমাদের। সুতরাং ওখানে একটা পর্দা দিয়ে আলাদা করেছে যে বাবা তুমি খাও, যত খাও, উপরে উঠতে পারবে না। কোথায় যাবে? সামনে যাবে, ভুঁড়ি হয়ে যাবে, এত বড় ভুঁড়ি হয়ে যাবে, যাতে করে পাকস্থলী অনেক বড় হয়। সেই ভুঁড়ি সামনের দিকে বাড়বে পাকস্থলী, কিন্তু উপরের দিকে বাড়ার কোনো স্কোপ নাই। পর্দা দিয়ে একদম শক্ত একটি পর্দা আছে, ডায়াফ্রাম যেটাকে বলা হয়, বা মধ্যচ্ছদা। এটা নাম হচ্ছে মধ্যচ্ছদা। এই মধ্যচ্ছদা থাকার কারণে পাকস্থলী উপরে উঠতে পারে না, সামনের দিকে ভুঁড়ি বেরোয়, সামনে ভুঁড়ি হিসেবে বড় হয়ে যায়। কিন্তু আমাদের উপরের যে মণিমাণিক্য দুটো আছে, একটা হার্ট, হৃৎপিণ্ড, আর দুটো ফুসফুস, তাদেরকে রক্ষা করে হচ্ছে এই মধ্যচ্ছদা। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। এটাকে বলা হয় আমাদের যে চোয়ালে কর্তনদন্ত, ছেদনদন্ত, অগ্রপেশন, পেশন, এই বিভিন্ন ধরনের। অন্যান্য ক্ষেত্রে দাঁত আছে, কিন্তু তাদের দাঁত হচ্ছে হোমোডন্ট, একই ধরনের দাঁত। আর আমাদের দাঁত হচ্ছে হেটেরোডন্ট, বিভিন্ন ধরনের দাঁত। সুতরাং এই বিভিন্ন ধরনের দাঁত শুধুমাত্র থাকে হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের ক্ষেত্রে। রক্তের লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন। আমাদের যে রক্তের লোহিত কণিকা আর অন্যদের রক্তের লোহিত কণিকা পার্থক্য হচ্ছে, আমাদের লোহিত কণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, হিমোগ্লোবিন দিয়ে ভরা থাকে, কিন্তু অন্যদের লোহিত কণিকার মধ্যে বড় বড় নিউক্লিয়াস থাকে। রক্ত দেখলে বোঝা যাবে যেটা স্তন্যপায়ীর রক্ত, অন্য প্রাণীর রক্ত। স্ত্রী প্রাণী বাচ্চা প্রসব করে, অর্থাৎ দেখি বার্থ,
অর্থাৎ বাচ্চাকে প্রসব করে, এইটাই শুধুমাত্র স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য। অন্যদের থেকে ডিম ফুটে বেরিয়ে আসে, কিন্তু বাচ্চা প্রসব করাটা হচ্ছে স্তন্যপায়ীদের বৈশিষ্ট্য। মায়ের পেটে বড় হয়, মায়ের পেট থেকে একসময় সেটা প্রসব করে সন্তান জন্ম দেয়। অন্য সকল, এর আগে পাখি বলো, সরীসৃপ বলো, উভচর বলো, মাছ বলো, সব ক্ষেত্রে তারা ডিম পারে, ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে বাচ্চা মায়ের পেটে বড় হয় এবং তারপর সে বাচ্চাকে প্রসব করে, প্রসব করলে সেই বাচ্চাটি বেরিয়ে আসে। তো আমরা আজকে টোটাল করডাটা পর্বের শ্রেণীবিন্যাস করলাম। করডাটা পর্বকে আমরা যে 3টি উপপর্বে ভাগ করেছিলাম, প্রত্যেকটি উপপর্বের আন্ডারে আমাদের দেখেছি শ্রেণীগুলো ছিল। আর আমাদের যে ভার্টিব্রেটা, যেটা মেরুদণ্ডী প্রাণীদের যে উপপর্ব, তার আন্ডারে 2টি অধিশ্রেণী ছিল, একনাথা, ন্যাথোস্টোমাটা। একনাথার চোয়াল নেই, ন্যাথোস্টোমাটার চোয়াল আছে। ন্যাথোস্টোমাটার 7টি পর্ব, 7টি শ্রেণী। এই 7টি শ্রেণীর মধ্যে আমাদের প্রথমে ছিল কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তারপরে হচ্ছে উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী ম্যামালিয়া। এই ম্যামালিয়া হচ্ছে আমরা মানুষ, আমরা পৃথিবীর সর্বকনিষ্ঠ আশরাফুল মখলুকাত, এবং আমরাই হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণী, স্তন্যপায়ী প্রাণীরা। যত বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো সব মনে রাখবে। এগুলো হচ্ছে মানুষের বা প্রাণীদের, স্তন্যপায়ীদের সকল বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে, সবগুলো উন্নত বৈশিষ্ট্য। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।